আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। নমস্কার, আমি তরুণ ঘোষ। অনেকেই আমাকে বারবার মনে করে দিচ্ছেন, আপনি বলেছিলেন 16 তারিখ, 16ই মার্চ আজকে। এই 16ই মার্চের জন্য আমিও অপেক্ষা করছিলাম। এর আগে আমি কোনো কথা বলিনি। এমনি শেখ হাসিনা নিয়ে কোনো কথা বলবো না বলে আমি মনস্থির করে নিয়েছি, কারণ এটা বলে আর নিজের বিতর্ক বাড়িয়ে লাভ নেই। আপনারা সাম্প্রতিক পরিস্থিতির পরিবর্তনগুলো চোখে দেখেও হয়তো দেখতে পান না। আমি একটু আপনাদের স্মৃতি উস্কে দিই, যেটা আপনাদের কাগজেই বেরিয়েছিল 13 অথবা 14 তারিখে, বোধহয় 13 তারিখে খলিলুর রহমান একটা ইফতার পার্টি দিয়েছিলেন তার বাড়িতে। প্রণয় বার্মা আমাদের রাষ্ট্রদূত গিয়েছিলেন তার বাড়িতে। সেখানে একটা সোফায় বসে তাদের ঘনিষ্ঠ মুহূর্তে একটা হাসাহাসি করে একটা ছবি কিন্তু আপনাদের কাগজে ভাইরাল হয়েছিল। ছবিটা আমার কাছেও এসেছিল। একটা ছবি কিন্তু অনেক কথা বলে দেয়। একটা রাষ্ট্রদূতের, ভারতের মতো বড় রাষ্ট্রের রাষ্ট্রদূতের অনেক তার কাজ থাকে, তার অত সময় নেই যে ওখানে গিয়ে আড্ডা মারবেন। কাজও হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে এবং আড্ডাও হয়েছে। ওখানে একটা বার্তা চালাচালি হয়েছে, যেটা হচ্ছে 16 তারিখে, যেটা জয়শঙ্করজি যেটা তারিখ বেঁধে দিয়েছিলেন যে 16 তারিখের মধ্যে, 16ই মার্চের মধ্যে জানাতে হবে 1 নম্বর এবং 2 নম্বর পয়েন্ট, এই দুটোতে মানে বিএনপি সরকার কি ভাবছে। এবং বিএনপি সরকারের হয়ে সেদিনকেই কিন্তু মানে খলিলুর রহমান সরকারের মনোভাব ব্যক্ত করে এসছেন, এবং সেটা যে কবে ধীরে ধীরে কিভাবে হবে না হবে সেই সম্পর্কেও কথা হয়েছে। সেটা খুব গোপন ব্যাপার, সেটা যেমন আপনাদের বলা হয়নি, তেমনি আমরা জানতে পারলেও আমাদেরকে বলতে মানা আছে। মনে করবেন না আমি এড়িয়ে যাচ্ছি। এটা হয়তো জামাত বা এনসিপি তারা যাতে না বেশি আরো গন্ডগোল করতে পারে, তার জন্যই এই সাবধানতা অবলম্বন করা। এখন এই যে 16 তারিখে যে বৈঠকটা হওয়ার কথা ছিল, সেটা কিন্তু ওই 13 বা 14 তারিখেই হয়ে গেছে। সেখানেই কথাবার্তা কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখবেন আপনাদের দেশে সমস্ত ইতিউতি কিন্তু আলোচনা শুরু হয়েছে যে আওয়ামী লীগ ফিরতে পারে, খুব শীঘ্রই রাজনীতিতে ফিরছে। আপনাদের কাগজেই, আপনাদের মিডিয়ায় আলোচনা হচ্ছে। আমি আলোচনা করিনি, কারণ আমি জেনে বুঝেই আলোচনার মধ্যে ঢুকিনি। ওই ছবিটা সম্পর্কেও আমি কোনো রকম ভিডিও আমি করিনি, জেনে শুনে। কারণ আমি জানি যে আপনাদের অনেক হয়তো রাগ রয়েছে আমার ওপরে, যে আমার কোনো কথাই মেলে না। আমি যা যা বলে এসেছি স্মরণ করে দিলে পরে আপনারা গতবারে যেমন লিখেছেন হ্যাঁ হ্যাঁ আপনি বলেছিলেন মিলেছে, এবারেও বললে পরে আপনারা হয়তো মনে করবেন যে হ্যাঁ ঠিক আছে, তো উনি তো বলেছিলেন এগুলো। তো এই যে জামাত এবং এনসিপি যারা যাতে না আরো বাড়াবাড়ি করতে পারে, তার জন্য খুব সাবধানে ভারতবর্ষ এবং বিএনপি এগোচ্ছে। আমি বলেছি বিএনপিকে একটা ব্যালেন্স করে চলতে হচ্ছে। তারেক রহমানকে যেমন ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে হচ্ছে, কারণ ভারত ছাড়া চলবে না, তেমনি আমেরিকার সঙ্গে সুসম্পর্ক রাখতে হচ্ছে, জামাত এবং এনসিপির সঙ্গে, দেশবাসীর সঙ্গেও সুসম্পর্ক রাখতে হচ্ছে। এখন যদি পুরোপুরি যদি ভারতের দিকে ঝুঁকে পড়েন, তখন আপনাদের দেশের লোকে কিছু লোক আছে, আমি বলছি, আপনাদের বলছি না, আপনাদের দেশের কিছু কিছু লোক আছে যাদেরকে আপনারা জানেন, তারাই মানে ওই ভারতের দালাল বলে আবার তারেক রহমানকে ডেকে দেবেন। ফলে তারেক রহমানকে খুব সাবধানে এগোতে হচ্ছে। আর খলিলুর রহমানের সঙ্গে কিন্তু ডেইলি যোগাযোগ আছে আমাদের এনএসএ অজিত দোভালের সঙ্গে। প্রতিটা মুহূর্তের ডেভেলপমেন্ট ওনাকে কিন্তু জানানো হয়। এখন এই যে আপনাদের সামনে ঈদ আছে, এই ঈদে আপনাদের দেশে এখন প্রচন্ড চাল ডাল তেল নুনের এখন প্রচন্ড সমস্যা।
যেমন জ্বালানি সংকট, তেমনই কিন্তু খাদ্যের সংকট। আর এই সমস্ত ঈদে আপনারা নিজেরা এখন বাজার টাজার নিজেরাই একটু বেশি করেন, বেশি রকমের খরচা করেন। যে কোনো উৎসবে যেমন আমরাও করি, আমাদের দুর্গোৎসব যেমন আমাদের যেমন একটা বড় উৎসব, তেমনি ঈদ আপনাদের কাছে একটা বড় উৎসব। এই বড় উৎসবে সবাই একটু আনন্দ করতে চায়, তার মধ্যে মানে অন্য কিছু ভাবার বিষয় নেই। যার যতটুকু সাধ্য আছে সে ততটুকু নিয়ে পরিবারের সঙ্গে আনন্দে মেতে থাকে। এখন এই যে আমার ভিউজ কমে গেছে, সবার ভিউজই আমি দেখছি কমে গেছে, কারণ তারা নিজেরা এই আপনার করতে করতে, উপোস করতে করতে এত ক্লান্ত হয়ে গিয়েছেন যে শেষের দিকে আর তারা টেনে উঠতে পারেন না। তারপরে তো সন্ধ্যেবেলা হলে তাদেরকে পরিবারবর্গ নিয়ে ঈদের বাজার করতে যেতে হচ্ছে। কিন্তু ঈদের বাজার এখন তো আপনার চড়া, একমাত্র আপনাদের এবং পাকিস্তানের, এই বাংলাদেশ এবং পাকিস্তানেই দেখলাম যে ঈদের সময়তে, বিভিন্ন উৎসবের সময়তে বাজার হঠাৎ চড়া হয়ে যায়। আপনাদের দেশ থেকে যারা এখন এখানে আমাদের এখানে আছেন, যারা ট্রিটমেন্ট ভিসায় এসেছেন এবং রয়েছেন, তাদেরকে একবার বাজারগুলো ঘুরে দেখতে বলবেন যে আমাদের বাজারে কি দাম আছে। যা ছিল তাই আছে। আপনি যদি বলেন আমি ঈদের মাল কিনতে এসেছি, আপনাকে 10% কি 20% ডিসকাউন্ট দিয়ে দেবে। আমরা কিন্তু হিন্দু রাষ্ট্র, আর আপনারা হচ্ছেন পাকিস্তান, বাংলাদেশ, এরা হচ্ছে মুসলিম রাষ্ট্র। তফাৎ হচ্ছে এইখানে, মানসিকতার তফাৎ। তো যাই হোক, এখন ভারতের কাছে এখন শুনছি ভারত যে 60 কোটি টাকা যেটা বাজেট অ্যালোকেশন করেছিল, সেই 60 কোটি টাকা সত্যি মিথ্যা আমি জানি না, কারণ এটা আমার শোনা কথা যে 60 কোটি টাকার পরিবর্তে বাংলাদেশ সরকার ওই চাল, ডাল, তেল, নুন এই সমস্ত নাকি চেয়ে পাঠিয়েছেন। এখন চাওয়ার মধ্যে কোনো অন্যায় নেই। 60 কোটি টাকা যেমন বাজেট অ্যালোকেশন করা আছে, সেই বাজেট অ্যালোকেশনের টাকা থেকে দিতে পারেন, কিন্তু সেটা হচ্ছে ভারতের মানে নিজস্ব মতামতের উপর নির্ভর করে। কারণ ওই যে বাজেট অ্যালোকেশনের টাকাটা, ওই টাকাটা কিন্তু বিভিন্ন উন্নয়ন খাতে খরচ করার জন্য, ওই টাকাটা খাদ্যের জন্য নয়। এন্ড খাদ্যের জন্য করতে গেলে ভারতবর্ষকে করতে হবে কি, অনুদান হিসেবে দিতে হবে, যেটা নিয়ে আমাদের এখানে আলোচনা চলছে। যেহেতু ঈদ একটা বড় উৎসব, তাই ঈদে একটা বড় ধরনের একটা অনুদান হয়তো আপনাদের ওখানে যেতে পারে। এখনো সেটা ঠিক হয়নি, আমি বলতে পারবো না যে কবে নাগাদ কি হবে না হবে, তবে এরকম শোনা যাচ্ছে যে একটা বড় ধরনের একটা অনুদান মানে খাদ্যপণ্যের ব্যাপারে একটা ভারতবর্ষ থেকে যেতে পারে। ফলে এই যে যারা আজকে ভারত বিদ্বেষী, যারা যারা কট্টর আওয়ামী লীগ বিরোধী, তারা মানে শেখ হাসিনা এবং তার দলকে একদম মাঠেই নামতে দেবে না, এরকম একটা স্থির করে রেখে দিয়েছিল, সেটা যাতে বেশি গোলমাল না পাকায় তার জন্যই এই গোপনীয়তা। আর একটা জিনিস কিন্তু আমি তখন বলেছিলাম, সেই সময়তে আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে, যে এই যে লোকাল যে নির্বাচনগুলো আছে, সেই নির্বাচনগুলোতে আওয়ামী লীগ বেনামে হয়তো অংশগ্রহণ করতে পারে। এখন আমি গত দুদিন ধরে আমি লক্ষ্য করছি আপনাদের মিডিয়াতেই আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগ এই সমস্ত জায়গায় নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াতে পারে, হয়তো মেয়র পজিশনে দাঁড়ালো না, হয়তো এমনি কাউন্সিলের পজিশনে হয়তো দাঁড়ালো, বা উপজেলার চেয়ারম্যান হিসেবে দাঁড়ালো, এইরকম একটা কিছু হতে পারে। আমি আপনাদের মানে পরিকাঠামো সম্পর্কে আমার ধারণাটা খুব কম আছে। আমাদের পরিকাঠামো সম্পর্কে আপনাদের যেমন পরিষ্কার ধারণা নেই, আপনাদের পরিকাঠামো সম্পর্কেও আমার সেরকম পরিষ্কার কোনো ধারণা নেই। ফলে সব মিলিয়ে একটা যে 16 তারিখের মধ্যে জানানোর ব্যাপারটা ছিল, সেই 16 তারিখের ব্যাপারটা কিন্তু 13 তারিখেই হয়ে গেছে। তাই ওই ছবিটা বেরিয়েছিল, একটা ছবি অনেক কথা বলে, যে পাশাপাশি দুজনে বসে হাসি মশকরা করছেন। এখন চায়ের কাপ হাতে হাসি মশকরা ব্যক্তিগত লেভেলে কতটা আলাপচারিতাই হতে পারে। দুজনের গলায় গলায় বন্ধু তো নয়, দুজন কূটনীতিক, তারা আলোচনা করছেন, একে অপরের স্বার্থ দেখে মিলিত হয়েছে, স্বার্থটা এক জায়গায় মিলেছে বলেই কিন্তু ওই ছবিটা হয়েছে। স্বতঃস্ফূর্ত একটা ছবি হয়েছে, যেখানে দুজনে
অত্যন্ত মানে খোলামেলা ভাবে মানে একে অপরের সঙ্গে কথা বলছেন। ওই ছবিটা বেরোনোর পরেতে অনেক কথা হয়েছিল যে কি এমন কথা হলো, কি এমন বইটা হলো যে এত খোলামেলা পরিবেশে দুজনে হাসাহাসি করছেন চায়ের কাপ নিয়ে। ব্যাপারটা আর কিছু না, ব্যাপারটা হচ্ছে যে 16 তারিখের ব্যাপারটা ছিল, 16 তারিখের ব্যাপারটা 1-2 আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ 2 নম্বর, আর 1 নম্বর হচ্ছে শেখ হাসিনার ওপর থেকে ওই মামলাগুলোকে তুলে নেওয়া। এই মামলা তুলে নেওয়ার সমস্ত প্রস্তুতি কিন্তু চলছে। আপনার ভেতরে যারা আছে, সরকারের ভেতরে যারা আছে, তাদের কাছে খবর নিন, খবর নিয়ে আমাকে জানাবেন যে আমি সত্যি কথা বলছি না মিথ্যে কথা বলছি। যে মামলা তুলে নেওয়ার ব্যাপারে সমস্ত কাজকর্ম শুরু হয়েছে এবং খুব শীঘ্রই ঈদের পরে ওটা কোর্টে প্রেজেন্ট করা হবে। বলটা ঠেলে দেওয়া হয়েছে কোর্টের ঘাড়ে। এবার কোর্ট যখন দেখবে যে একটা অবৈধ সরকার একটা দলকে অবৈধভাবে এই ঘোষণা করে দিয়েছে, নিবন্ধ বাতিল ঘোষণা করে দিয়েছে, কোর্ট নিশ্চয়ই ঠিক এটা করবে না, কোর্ট এই অর্ডারকে বাতিল করে দেবে। তাহলে না বিএনপির ঘাড়ে পড়লো না সরকারের ঘাড়ে পড়লো, কোর্টের অর্ডার আমরা মেনে নিচ্ছি। আর আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপারটা ধীরে ধীরে আপনারা দেখতেই পাবেন। এটা শেষ হোক, আপনার ঈদটা শেষ হোক, ঈদটা শেষ হলে যখন নির্বাচন এগিয়ে আসবে তখন নিজেরাই বুঝতে পারবেন যে 16 তারিখে ভারতবর্ষের সঙ্গে যে কথাটা, জয়শঙ্করজির সঙ্গে কথাটা যেটা হয়েছিল, সেই কথাটা কতটা এগিয়েছে বা আদৌ এগোয়নি কিনা। আপনারা বারবার আবার মনে করাচ্ছেন, আমারও কিন্তু মনে আছে। আমি অপেক্ষা করছিলাম আজ 16 তারিখের জন্য, যে 16 তারিখের আগে আমি মুখ খুলবো না। আজ শেখ হাসিনা নিয়ে আমি আর কোনো কথা আর কোনোদিনও বলবো না, যত গুরুত্বপূর্ণই কথা হোক না কেন আমি আর বলবো না। তথাকথিত জুলাই বিপ্লব পরবর্তী সময়ে যে মানবিক এবং স্বচ্ছ বাংলাদেশের স্বপ্ন দেখানো হয়েছিল তা এখন ভয়ঙ্কর দুঃস্বপ্ন। এই জুলাই সন্ত্রাসীরা ক্ষমতা দখল করে কিভাবে দেশটাকে লুটেপুটে খেয়েছে তার প্রমাণ পাওয়া যায় বন্যার জন্য গ্রহণ করা টাকা কিংবা জুলাই ফাউন্ডেশনের টাকা সম্পূর্ণ খেয়ে ফেলার মাধ্যমে। আর এক একজন উপদেষ্টা হয়ে কি পরিমাণ খেয়েছে সে কথা তো বহুদিন ধরেই আমরা জানতে বুঝতে পারবো। বন্যার্তদের ত্রাণের টাকা নিয়ে লুকোচুরি এবং জুলাই ফাউন্ডেশনের তহবিলের এই হযবরল অবস্থা সবই এক সূত্রে গাথা। সূত্রটি হলো দেশ দখল করে এবং লুটেপুটে খাওয়া। যারা এক সময় স্বচ্ছতার বুলি আওড়ে ক্ষমতা এসেছিল, ক্ষমতার অংশীদার হয়েছিল, তারা এখন এক একজন হাজার হাজার কোটি টাকার মালিক। এই আসিফ মাহমুদরা যখন প্রশ্নের মুখে পালিয়ে যায় তখন বোঝা যায় যে জনগণের আবেগকে পুঁজি করে তারা একটি জুলাই ব্যবসা ফেলেছিল এবং সেই ব্যবসার পুঁজি শেষ, লাভ ক্ষতির খতিয়ান মেলানোর সময় এসেছে। কিন্তু হায়, সেই খতিয়ানের জমা টাকার চেয়ে গড় মিলিয়ে আসলে বেশি। বন্যার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার অজুহাত কিংবা ফাউন্ডেশনের টাকা স্মৃতিস্তম্ভে ঢালার যুক্তি কোনোটাই আর ধোপে টিকছে না। জনগণ এখন বুঝতে শুরু করেছে যে পরিবর্তন মানে কেবল ক্ষমতার হাত বদল হয়েছিল, লুটপাটের চরিত্রের ধারাবাহিকতা বদলায়নি। 2024-এর বন্যার্ত মানুষের দীর্ঘশ্বাস আর জুলাইয়ে আহতদের হাহাকার এক হয়ে এখন যে প্রশ্নবাণ ছুটছে তার উত্তর দেওয়ার সাধ্য সম্ভবত এই নব্য শাসকদের কারণেই। বাংলাদেশের জনগণের নামে, জনগণের জন্য কখনো বিদেশ থেকে কখনো দেশের ভেতর থেকে অর্থ তোলা হলেও শেষ পর্যন্ত তা যে জনগণের কাছে পৌঁছয় না, যারা এই অর্থ তোলে তারাই সেটা ভোগ করে, সেটা আবারও প্রমাণিত হয়েছে 2024 সালে ক্ষমতা দখলের পর ক্ষমতা দখলকারীদের নানা কীর্তি কাহিনীর মধ্য দিয়ে। জুলাই সন্ত্রাসের নামে দেশের ভেতর এবং বাইরে থেকে বিপুল পরিমাণে অর্থ এসেছে, জুলাই ফান্ড গঠন করা হয়েছে, কিন্তু সেই ফান্ডের টাকার কোনো হিসেব নেই। জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের পরপরই দেশে ভয়ঙ্কর বন্যা হলে সন্ত্রাসীরা দেশের ভেতর থেকেই মানুষের কাছ থেকে প্রায় 1000 কোটি টাকা সংগ্রহ করে, কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য 1 পয়সাও তারা ব্যয় না করে পুরো টাকাটাই তারা মেরে দিয়েছে বলে প্রমাণ বেরিয়েছে। এখন ইউনূস সরকার ক্ষমতায় নেই, কিন্তু নতুন এই সরকার এসে তাদেরকে সে ব্যাপারে প্রশ্ন করা তো দূরের কথা, বরং তাদেরকে নিয়েই ক্ষমতার ভাগযোগ করে খাচ্ছে।
কিন্তু জনগণ তো বসে থাকবে না, জনগণ ঠিকই প্রশ্ন তুলছে বন্যার জন্য সংগ্রহ করা কোটি কোটি টাকা কোথায় গেল। আর তখনই জুলাই সন্ত্রাসীদের সর্দার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার চেহারাটি কেমন হয় দেখুন একবার খালি। 2024 সালে ইতিহাসের এক অস্থিতিশীল পর্বে বাংলাদেশের সবচেয়ে লজ্জাজনক যে চিত্রটি আমরা দেখতে পাই তা হলো জনগণের দুর্দশাকে পুঁজি করে টাকা সংগ্রহ করে তার কোনো হিসেব না রাখার সিস্টেম্যাটিক দুর্নীতি। একদিকে রাজপথে মানুষ জীবন দিয়েছে, অন্যদিকে সেই আন্দোলনকে পুঁজি করে তোলা অর্থের কোনো স্বচ্ছতা নেই। আবার বন্যার প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের সহানুভূতিকে কাজে লাগিয়ে যে অর্থ সংগ্রহ করা হয়েছে তার গন্তব্য অজ্ঞাত হয়ে রয়ে গেছে। সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সামনে যখন এক কথিত জুলাই যোদ্ধা দাবিদার সরাসরি প্রশ্ন তুলছেন যে তখন তার চেহারার অস্বস্তি ফুটে ওঠে, সেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মানে আমি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা বলছি, সরকারের উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন। তার কাছে যখন জনগণের টাকার হিসেব চাওয়া হয় তিনি তখন কোনো উত্তর না দিয়ে পালিয়ে যান। এটি শুধু ব্যক্তিগত ব্যর্থতা নয়, বরং পুরো একটি ওই 18 মাসের একটা সন্ত্রাসী শাসনের ভয়ঙ্কর অবস্থা আমাদের সামনে তুলে ধরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বন্যার সময় যে স্টল বসানো হয়েছিল সেখানে মানুষ তাদের কষ্টের টাকা দিয়েছিলেন বন্যার্তদের সরাসরি সাহায্যের জন্য। তারা কখনো ভাবতে পারেননি যে এই অর্থ শেষ পর্যন্ত সরকারের কাছে জমা দেওয়া হবে না এবং তার কোনো সুনির্দিষ্ট হিসেবও থাকবে না। যে মানুষেরা নিজেদের প্রয়োজন পেছনে রেখে 500, 1000, কেউ লাখ টাকাও দিয়েছিলেন, তারা এখন প্রশ্ন করছেন এই অর্থের ব্যবহার হয়েছে কোথায়। তথাকথিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যে করুণ অবস্থা তা তো আরো উদ্বেগজনক। 100 কোটি টাকা অনুদানের যাত্রা শুরু করা এই ফাউন্ডেশনটি মাত্র 1 বছরের মাথায় কর্মীদের বেতন দিতে পারছিল না। 119 কোটি টাকা সংগ্রহ করেও মাত্র 6 কোটি টাকা অবশিষ্ট ছিল 1 বছর পরে। এখন তার কি অবস্থা আমি জানি না, যা দিয়ে কর্মীদের বেতন দেওয়া সম্ভব ছিল না। আরো চমকপ্রদ বিষয় ছিল অর্থ মন্ত্রণালয়ের কাছে 5 কোটি টাকা বরাদ্দের জন্য চিঠি পাঠানো হলেও সেই চিঠির কোনো উত্তর আসেনি। এটি কি বুঝতে পারছেন আপনি বলেন তো? স্বচ্ছতা এবং জবাবদিহিতা তো কিছুই ছিল না ডক্টর ইউনূসের আমলে, সেটাই প্রমাণিত হয়েছে। কথিত জুলাই শহীদদের পরিবার এবং আহত ব্যক্তিরা এই ফাউন্ডেশনের মূল উপকারভোগী হওয়ার কথা ছিল, তারাই এখন প্রতিবাদ করছেন। তারা ফাউন্ডেশনের অফিস ভাঙচুর করছে, বিক্ষোভ করেছে। এর চেয়ে বড় ব্যর্থতার কি হতে পারে? যাদের জন্য এই ফাউন্ডেশন তৈরি করা হয়েছিল, যাদের নামে টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, তারাই এর বিরুদ্ধে যখন দাঁড়াচ্ছে তখন বুঝতে হবে যে মৌলিক সমস্যা ছিল, এটার ভাগযোগ করে খাওয়ার জন্য একটা প্রকল্প ছিল। আরো উদ্বেগের বিষয় হলো ভুয়া আহত ব্যক্তিদের সাহায্য দিয়ে দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ তুলেছিল। স্বাস্থ্য অধিদপ্তরের MIS সিস্টেমের দুর্বলতার সুযোগ নিয়ে অনেকেই নাকি ভুয়া কাগজপত্র দিয়ে অর্থ হাতিয়ে নিয়েছিল। এই চক্রে জড়িত রয়েছে তথাকথিত সমন্বয়করা, যারা 30,000 টাকা খরচের বিনিময়ে মানুষকে ভুয়া আহত হিসেবে তালিকাভুক্ত করেছিল। এটি কেবল অর্থনৈতিক অপরাধ না, কি ভয়ঙ্কর অপরাধী তারা করেছে। এবং তারা প্রথমত মানুষ মেরেছে, রাইফেল দিয়ে মানুষ মেরেছে, মানুষ মেরে মানুষদেরকে উস্কেছে, রাস্তায় নামিয়েছে, সেখানে মানুষদেরকে হত্যা করা হয়েছে এবং তাদের জন্য টাকা জমা করে সেই টাকা তাদেরকে দেয়নি। আপনি ভাবুন একবার। এমনকি তাদের কথায় যারা আহত এবং শহীদ, তাদের পরিবারের যত্ন নেওয়ার পরিবর্তে অগ্রাধিকার দিয়েছে স্মৃতিস্তম্ভ নির্মাণে। 864টি স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের ঘোষণা দিয়েছিল। শুধু ওসমানী উদ্যানে স্মৃতিস্তম্ভেই খরচ হয়েছিল 46 কোটি টাকা। গণভবনকে জাদুঘরে রূপান্তর করতে 111 কোটি টাকা বরাদ্দ হয়েছে, যার পুরোটাই ফারুকি মেরে দিয়েছে। কিন্তু যে আহত ব্যক্তিরা এখনো চিকিৎসার জন্য দরজায় দরজায় ঘুরছেন, তাদের জন্য পর্যাপ্ত নাকি অর্থ বরাদ্দ নাই। তথাকথিত জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন একই ধরনের কাজ করার জন্য দুটি আলাদা প্রতিষ্ঠান চালু রাখার অর্থের অপচয় নিশ্চয়ই। অবস্থাটা আসলেই খুব খারাপ। যে জুলাই ব্যাপারটা যে পুরো একটা জালিয়াতি ছিল তার প্রমাণ আসলে এটাই। সবচেয়ে লজ্জাজনক বিষয় হলো যে মানুষেরা নিজেদের স্বেচ্ছায় অর্থ দিয়েছিলেন মানবিক কারণে, তাদের সাথেই প্রতারণা করা হয়েছে। তারা বিশ্বাস করেছিলেন যে তাদের অর্থ সরাসরি দুর্গতদের কাছে পৌঁছাবে, কিন্তু সেই অর্থ কোথায় গেছে, কিভাবে ব্যবহার হয়েছে তার কোনো হিসেব নেই। রাজধানীর বুকে যখন জাতীয় নাগরিক পার্টির এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র এবং সাবেক অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঈদুল ফিতরের কর্মসূচি ঘোষণা করছিলেন, তখন মঞ্চের সামনে একটা নতুন নাটক হয়। একজন কথিত জুলাই যোদ্ধা পরিচয়ে এক ব্যক্তি সরাসরি প্রশ্ন করেন যে বন্যার টাকার হিসেব কোথায়। তখন সেই প্রশ্নের প্রতিধ্বনি পুরো বাংলাদেশের কথা, আসলে বাংলাদেশের মানুষের প্রশ্ন যে জুলাই ফাউন্ডেশনের টাকা কোথায়। আর এই যে 1 বছরে ইউনূস সরকার এত লাখ লাখ কোটি টাকা খরচ করলো, তা কোথায় খরচ করলো। ওই ব্যক্তির অভিযোগ অত্যন্ত সুনির্দিষ্ট এবং তীক্ষ্ণ। এই প্রশ্নের উত্তর না দিয়ে হট্টগোলের মধ্যে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করাটা এখানেই শেষ বলে মনে করেন?
বাংলাদেশে বারবার এই ঘটনা ঘটতে থাকবে। এবং আমি তো দেখতে পাচ্ছি যে বাংলাদেশে এই আসিফ ভুইয়া কিংবা তার মতো জুলাই সন্ত্রাসীরা আসলে থাকতে পারবে না। তাদেরকে আজ হোক কাল হোক পালাতেই হবে, জনগণই তাদের খেদাবে।